হঠাৎ কারো দরজার ধাক্কাতে ভাবটা জগৎ থেকে বেরিয়ে আসলো। তে বিছানা ছেড়ে চটপট নেমে দরজা খুলে দেখলো ওর মা দাঁড়িয়ে আছে, চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ। দেখেই উনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, কিরে, কখন থেকে ডাকছি, তোর কোনো সারা শব্দ নেই কেন? কত ভয় পেয়ে গেছিলাম জানিস? কাল থেকে রাতে আর ঘুমানোর সময় দরজা লাগানোর দরকার নেই, বুঝেছিস? ইয়ঞ্জন এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। তে ওর মায়ের দিকে এতক্ষণ তাকিয়েছিল। মায়ের কথা শেষ হতেই মাকে জড়িয়ে ধরে একটু মুচকি হেসে বলল, আমার শোনো মা, তুমি একটুতে ভীষণ চিন্তা করো, দেখো আমি একদম ঠিক আছি। হয়েছে, সকাল সকাল আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে আর ঘোল খাওয়াতে হবে না। এখন যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্ট রেডি করছি। কথাটা বলেই চলে যেতে গিয়ে ও পিছনে ফিরে তাকিয়ে অঞ্জন আবার বলল, এই যা, দেখ যেটা বলতে এলাম সেটা না বলেই চলে যাচ্ছে। তোর নানু আজ বিকেলে চলে আসবে। সত্যি মা? হ্যাঁ রে বাবা, সত্যি। এবার যা, ফ্রেশ হয়ে নিচে আয়। আচ্ছা। ইয়ঞ্জন রুম থেকে বেরিয়ে গেলে তে পড়ার টেবিলের পাশের চেয়ারটায় বসে আবারও ভাবতে লাগলো, মাকে এখন এই স্বপ্নের কথাটা বলা উচিত হবে না, কারণ মা জানে আমি এই স্বপ্নটা নিয়ে কত টেনশন করি, আর আমাকে চিন্তা করতে দেখলে মাও চিন্তা করবে। না, এখন মাকে এসব জানানো যাবে না, আর আমিও এসব নিয়ে আর ভাববো না। কথাগুলো ভেবেই ফ্রেশ হতে চলে গেল তে। ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে আবার বসে পড়লো, তারপর কলেজের নোটসগুলো দেখতে থাকলো। না, এভাবে কিছুই বুঝতে পারছি না। এমনিতে এতগুলো ক্লাস মিস হয়ে গেছে, একটা টিউটরের খুব দরকার এখন। লিসা ম্যাম থাকলে কোনো প্রবলেম হতো না। গত 2 বছর ওনার কাছ থেকে তো এক্সট্রা নোটস পেয়েছি, আবার আলাদা করে ওনার বাড়িতে টিউশনও দিয়েছেন, আর ওনার ফিসটাও কম ছিল। কিন্তু এখন উনি তো আর নেই, এখন কাকে বলবো? এইসব ভাবতে ভাবতেই ঘড়ির দিকে চোখ গেল তের। 9টা বাজে। এখন রেডি না হলে কলেজের জন্য দেরি হয়ে যাবে। তাই আর দেরি না করে কলেজের জন্য রেডি হয়ে গেল তে। তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট করবে। এমন সময় বাইরে স্কুটির হর্নের শব্দে বুঝলো জিমিন চলে এসেছে। যাই হোক, একটু কিছু মুখে গুজে তে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। কলেজে এসে পার্কিং এরিয়া স্কুটিটা রেখে দুজনে এগিয়ে গেল ক্লাসরুমের দিকে। জিমিন তো বকবক করেই চলছে নিজের মতো, আর এদিকে তে নিজের ভাবনায় মগ্ন। আসলে সকালের স্বপ্নটা, তার উপর টিউশনের ব্যাপারটা ভাবছে তে। যেতে যেতে হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল তে। হাতের একটু অংশ কেটে গেছে। জিমিন সঙ্গে সঙ্গে ওকে তুলে ধরে। এই, তোর কথা লাগেনি তো? জিমিন বেশ উদ্বিগ্ন হয়ে কথাটা বলল। না লাগেনি, ঠিক আছে আমি। এই, তোর মন কথা আছে বলতো? সামনে এত বড় পাথরটা দেখতে পেলি না? আরে ছাড় না, সেরকম কিছু হয়নি। সত্যি তো? কোথাও লাগেনি তো? না রে বাবা, সত্যি কিছু হয়নি। তারপর তারা এগিয়ে গেল ক্লাসরুমের দিকে। আজ তাদের প্রথম ক্লাসটা কাইসের পড়ান ভালো, কিন্তু মেয়েদের প্রতি ওনার দৃষ্টি খুব একটা ভালো নয়। তাই তে, জিমিন সহ অনেকেই ওনার ক্লাস করা পছন্দ করে না। কিন্তু আজ ক্লাসে এসে ওরা জানতে পারে যে আজ কাইসের আসেনি, তাই ওনার ক্লাস হবে না। এই কথা শুনে জিমিন তো আবার মনের আনন্দে নেচে ফেললো। তে হাত ধরে বলতে লাগলো, চল না তে, ক্যান্টিনে যাই, আজ তো আর ক্লাস হবে না। তে তো নিজেতেই মগ্ন, বারবার সকালে স্বপ্নটার কথাই মাথা চলে আসছে। না, তুই যা, আমার ভালো লাগছে না। প্লিজ তে, চল না, ক্লাসে বসে বসে কি করবি বল? বলেই তের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। ওরা করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে ক্যান্টিনের দিকে। জিমিন তো বকবক করেই চলছে, কিন্তু তে যে অন্য দুনিয়া মগ্ন। জিমিনের কোনো কথাই কান দিয়ে ঢুকছে না তার। ব্যাপারটা জিমিন বুঝতে পেরে তেকে দিল এক ধাক্কা, আর তে গিয়ে ধাক্কা খেল তার পাশ দিয়ে যাওয়া জাঙ্কুকের সঙ্গে। আসলে জিমিন এত জোরে ধাক্কা দিতে যায়নি, কিন্তু ব্যাপারটা যে এমন হয়ে যাবে ভাবতেই পারেনি। আর জাঙ্কুকও ক্লাস থেকে বেরিয়ে আসছিল। আচমকা ঘটনাটা ঘটায় জাঙ্কুক হতভম্ব, কিন্তু পরক্ষণে রেগে বলে উঠল, এই মেয়ে, তুমি কি দেখে চলাফেরা করতে পারো না? সরি স্যার, আসলে আমি একদম বুঝতে পারিনি। এ মাথাটা নিচু করে কথাটা বলল। আসলে ও বুঝতেই পারেনি এরকম কিছু হবে। ও তো মগ্ন ছিল অন্য চিন্তায়। আর জিমিন তো কাঁচামাচু মুখ করে দাঁড়িয়ে আছে, একবার তের দিকে তাকাচ্ছে তো একবার জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আবারও কড়া সরে বলল, বুঝতে পারোনি নাকি জেনে বুঝে এসব করেছ? ছেলে রেখে তাদের গায়ে ঢলে পড়া তো তোমাদের মতো মেয়েদের স্বভাব, সেটা যেই হোক না কেন। স্যার বলেও রেহাই দাও না দেখছি। এবার জিমিন আর চুপ থাকলো না। বাবার থেকে কেউ এভাবে অপমান করবে আর ও চুপচাপ শুনবে নাকি? তাই এগিয়ে এসে বলল, স্যার, এতে ওর কোনো দোষ নেই, আমি ওকে ধাক্কা দিয়েছিলাম, কিন্তু আপনি যেভাবে চলে আসবেন। ও, তার মানে তুমি বলতে চাইছো দোষটা আমার? জিমিনকে পুরোটা না বলতে দিয়ে জাঙ্কুক বলল, না না স্যার, আপনার কোনো দোষ নেই, দোষটা আমাদেরই। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। তে একরকম মাথা নিচু করে এই কথাটা বলল।
দেখে শুনে তো চলতে পারো, নাহলে এভাবে যেখানে সেখানে হোঁচট খেয়ে পড়বে। তাই এরপর চলাফেরার সময় চোখ দুটো সামনে রেখে চলো। নেক্সট টাইম যেন কথাটা মনে থাকে। কথাটা সে একই টোনে বলেই কারোর দিকে না তাকিয়ে ওখান থেকে চলে গেল জাঙ্গুক। আর জিমিন আর তে জাঙ্গুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। উনি কেন যেখানে সেখানে হোঁচট খাওয়ার কথাটা বললেন সেটা তে আর জিমিন কেউ বুঝলো না। আসলে তখন তের হোঁচট খেয়ে পড়ার ব্যাপারটা জাঙ্গুক করিডোর থেকে লক্ষ্য করেছে। আর এটাও বুঝে যে তে অন্যমনস্ক থাকায় ঘটনাটা ঘটেছে। তাই কথায় কথায় সতর্ক বাণীটা দিয়ে দিল, কিন্তু ও কেন এরকম কিছু বললো ও নিজেও জানে না। কি রে, দাঁড়িয়ে থাকবি না যাবি? জিমিন, কি দরকার ছিল ওনাকে ওইসব বলার? বলবো না তো কি করবো? উনি তোকে যখন যেভাবে ইচ্ছা অপমান করবে আর আমি চুপ করে থাকবো? কখনোই না। জিমিন বেশ রাগ নিয়ে এই কথাটা বলে। কিন্তু দোষটা তো আমাদেরই ছিল, তুই কথাগুলো না বললেও পারতিস। এই তুই চুপ কর তো, ওই বদমাজের লোকটার হয়ে তোকে আর কথা বলতে হবে না। এরপর তোকে কিছু বলতে আসুক, যদি মুখে জামা ঘুষে না দিয়েছি। চুপ কর, এসব কথাবার্তা এগুলো। তুই কি ক্যান্টিন যাবি না আমি একাই চলে যাব? আমি কখন বললাম যাব না? ও যাবি? আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জাঙ্গুক স্যারের তরফদারি করবি। কথাটা বলেই জিমিন ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। তে বুঝলো জিমিন খুব রেগে আছে। জাঙ্গুকের কথাগুলো যে তের রাগ হয়নি এমনটা নয়, আসলে ও সচরাচর কারোর মুখের উপর কথা বলে না, তাই চুপ ছিল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো জাঙ্গুকের শেষের কথাগুলো কিছুই বুঝতে পারেনি ও। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জিমিনের কাছে গেল তে। জিমিন ক্যান্টিনে গিয়ে রাগে মুখ ফুলিয়ে বসে আছে। ও এসে জিমিনের পাশের চেয়ারটায় বসে পড়ল। তে অবশ্য জানে কিভাবে জিমিনের রাগ ভাঙাতে হয়, তাই সঙ্গে সঙ্গে দুটো চিকেন রোল অর্ডার দিল। আসলে চিকেন রোল জিমিনের ভীষণ পছন্দের। জিমিনের যে কোনো খারাপ মুহূর্তকে ভালো করার জন্য এই চিকেন রোলই যথেষ্ট। তারপর তে জিমিনের কানের কাছে গিয়ে বলল, তুই আমার উপর রাগ করেছিস বুঝি? বেশ মিষ্টি করে কথাটা বলল তে। তের কথায় জিমিন একবার কটমট করে তের দিকে তাকালো। এমন সময় ক্যান্টিনের কাকু এসে চিকেন রোলের প্লেটটা রেখে গেল, যেটা জিমিনের রাগ ভাঙানোর মোক্ষম অস্ত্র। তারপর তে আবার জিমিনের কানের কাছে গিয়ে বলল, তুই রাগ করে থাকলে চিকেন রোলটা কে খাবে? প্লেটের দিকে ইশারা করে বলল তে। জিমিন একবার প্লেটের দিকে তাকালো, আরেকবার তের দিকে, তারপর আবার উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে পড়লো। তখন তে একটু মুচকি হেসে একটু আফসোসের সুরে বলল, ঠিক আছে, তুই যখন খাবি না তাহলে আর কি, যাই এই রোলটা ডাস্টবিনে ফেলে আসি। বলে প্লেটটা ধরে উঠতে যাবে। এই কি করছিস? জিমিন তের হাত থেকে প্লেটটা কেড়ে নিয়ে বলল, কেন? তুই তো বললি খাবি না, আর আমারও খিদে নেই, তাহলে আর কি করবো? দে আমাকে দে, ওরা আমি ফেলে দিয়ে আসি। এই বলে প্লেটটা আবার জিমিনের হাত থেকে নিতে যাইতে এবার জিমিন আর না পেরে একটা রোল চট করে মুখে পুরে নিল। তারপর ওই অবস্থায় খেতে খেতে আধা আধা ভাবে বলল, আমি কখন বললাম আমি খাবো না? এই তুই ভাবিসটা কি? আর প্রথমত ওই কারিস্টার হয়ে আমার সাথে কথা বলে রাগিয়ে দিলি আমাকে, তারপর আমার ফেভারিট রোলটা আমার সামনে এনে এভাবে ফেলে দিচ্ছিস। তাহলে এখন কি আমি একটু শান্তভাবে রাগও করতে পারবো না? তুই জিমিনের এমন বলার ধরন দেখে হেসে ফেলল। তারপর কান ধরে বলল, ওকে সরি, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আর কখনো কারো হয়ে কথা বলবো না। সত্যি তো? একদম সত্যি। কিন্তু যাই বল, যতই খারাপ বলে জাঙ্গুক স্যারকে, উনি কিন্তু ভীষণ হ্যান্ডসাম। জিমিন একটা চোখ টিপ দিয়ে বলল, তুই আর শুধরাবি না তাই না? তুই একটু বিরক্তি নিয়ে বলল, না একদমই না। বেশ গর্বের সাথে কথাটা বলল জিমিন। হঠাৎ ওদের সামনে একটা চেয়ার টেনে বসলো একটা ছেলে, চিপচিপে গরনের ফর্সা চামড়ার। এই ছেলেটা ওদের সমবয়সী, শুধু ডিপার্টমেন্ট আলাদা। নাম সুগা, ইতিহাস অনার্সের 3য় বর্ষের ছাত্র। গত 2 বছর ধরে জিমিনের পেছনে চরকি মতো ঘুরছে। এমনটা নয় যে জিমিন ওর সাথে কথা বলে না, কিন্তু সেটাকে ঠিক কথা বলে না, ঝগড়া বলে। আর সুগাও জিমিনের সাথে ঝগড়া করাটাকে বেশ উপভোগ করে, তাই যখনই দেখা হয় জিমিনের সাথে লাগতে চলে আসে। জিমিনেরও ব্যাপারটা এখন খুব একটা খারাপ লাগে না। প্রথম একটু ইরিটেটিং ছিল, কিন্তু এখন এটা রোজকার ব্যাপার হয়ে গেছে। কার কথা হচ্ছিল? কে শুধরাবে না? সুগা বেশ কৌতূহল নিয়ে কথাটা জিজ্ঞেস করলো। তোমার কথাই হচ্ছিল, বারবার না বলা সত্ত্বেও ইরিটেট করতে চলে আসো, সেজন্যই বলছিলাম তুমি কখনোই শুধরাবে না। জিমিন মুখটা বাঁকিয়ে কথাটা বলল, সে তুমি চাইলেই আমি শুধরাতে পারি। কখন আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে দেখো। তুমি কখনো নির্লজ্জতা ছেড়ে সামান্য লজ্জা ধারণ করতে পারো না? না, ওটা আমাকে মানায় না। মানে কি? মানে এই যে তুমি আমার সাথে সবসময় ঝগড়া করো, মাঝে মাঝে তো একটু ঝগড়া ছেড়ে লাজুক হাসি দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কেমন আছো সুগা?
সুগা নিজের টেবিল ছেড়ে জিমিনের দিকে একটু ঝুঁকে কথাটা বলে। জিমিন সুগার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুগা সবসময় অনেক উল্টাপাল্টা কথা বলে, কিন্তু আজ এই কথাটার মধ্যে যেন অন্য কিছু ছিল। ওদের এই অবস্থা দেখে তে একটু মিথ্যে কাশি দিল, তাতে ওদের হুঁশ ফিরল। জিমিন সঙ্গে সঙ্গে সুগার কাঁধে হাত দিয়ে পিছনের দিকে ঠেলে বলল, এই তুমি এক্ষুনি কি বললে? আমি সবসময় ঝগড়া করি? দেখো, ঝগড়া কথা বলেছি সেটা বেশ ভালো মনে আছে, আর তারপর যে এতগুলো কথা বললাম সেগুলো ভুলে গেছে। বিড়বিড় করে কথাটা বলল সুগা। কি বিড়বিড় করছো বলো তো? যা বলার জোরে বলো। তে বুঝলো ওদের একটু একা ছেড়ে দেওয়া দরকার, তাই বলল, শোন না জিমিন, তোর তো এখনো রোলটা শেষ হয়নি, তুই রোলটা শেষ কর, আমি ততক্ষণে লাইব্রেরি থেকে একটু আসছি। কেন? দাঁড়া না, একসাথে যাব। আরে না না, তুই ধীরে ধীরে খেয়ে আয়, আমি আসছি। এই বলে জিমিনকে কিছু বলতে না দিয়ে তে সেখান থেকে চলে যায়। আর জিমিন পড়েছে মহা অস্বস্তিতে। সামনে সুগা ওর দিকে তাকিয়ে বসে আছে, মনে মনে তেকেগুলো কতগুলো গালি দিয়ে দিল। অন্যদিকে তের আজ লাইব্রেরি থেকে কতগুলো গল্পের বই নিতে ইচ্ছে হলো, তাই এগিয়ে গেল লাইব্রেরির শেষের সেলফটার দিকে। ওই সেলফটার কাছে পৌঁছেই চোখ গেল একদম উপরের রোটাতে। দেবদাস। হ্যাঁ, পেয়ে গেছে ও। এমনটা নয় যে ও দেবদাস কখনো পড়েনি, অনেকবার পড়েছে, কিন্তু তাও বারবার যেন নতুনত্ব পাওয়ার আশায় পড়তে ইচ্ছা হয়। কিছুক্ষণ উপরের রোটার দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দেয়, বইটা নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওর হাত কোনোভাবেই বইটাকে ছুঁতে পারছে না। অনেকক্ষণ চেষ্টার পরও কোনো লাভ হয়নি, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ উপরের দিকে তাকিয়ে থেকে ওর ঘাটটাও চিনচিন করছে। আর এইসব কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা জাঙ্গুক অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিল। প্রথমে ব্যাপারটাতে হাসি পেলেও সাহায্য করাটাই ঠিক বলে মনে করে জাঙ্গুক, তাই এগিয়ে গেল তের দিকে সাহায্য করতে। এই মাথা নিচু করে ঠিক করলো যে এটাই লাস্ট টাইম। এবারও যদি সে অসফল হয় তাহলে সে লাইব্রেরি ম্যামের কাছে গিয়ে হেল্প চাইবে। সেই মতোই আরো একবার হাতটা উঠিয়ে বইটা পাড়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই পেছন থেকে একটা হাত বইটা নামিয়ে ওর সামনে ধরলো। ও ঘটনার আকস্মিকতার পেছনে ফিরে জাঙ্গুককে দেখে ভয় পেয়ে যায়। অবশ্য ভয় পাওয়ারই কথা, জাঙ্গুক এর আগে ওর সাথে যা ব্যবহার করেছে। যাই হোক, দেখে এভাবে হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে দেখে জাঙ্গুক একবার গলা খাকারি দিয়ে বইটা তের সামনে তুলে ধরলো। তে একবার বইটার দিকে তাকায়, একবার জাঙ্গুকের দিকে। জাঙ্গুক আবারও চোখের ইশারায় বইটা নেওয়ার কথা বলল। আসলে লাইব্রেরি বলেই তে রক্ষা পেয়েছে জাঙ্গুকের চিৎকারের হাত থেকে। তে কিছুক্ষণ জাঙ্গুকের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে কাঁপা কাঁপা হাতে বইটা নিল। আর জাঙ্গুক প্রুজোরা কুচকে তের হাতটার দিকে তাকালো। তে জাঙ্গুককে আস্তে করে একবার থ্যাংক ইউ বলে পিছনে ফিরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে আসছিল। হঠাৎ জাঙ্গুক পিছন থেকে তের হাত চেপে ধরলো। তে চমকে পিছনে তাকিয়ে জাঙ্গুককে ওর হাত ধরে থাকতে দেখে একটু অবাক হলো। আবার মনের মধ্যে ভয়টা জেগে বসলো। আবার মনকে প্রস্তুত করতে লাগলো কতগুলো কটু কথা শোনার জন্য, কিন্তু ও তো এখন কিছুই করেনি, তাহলে কেন বকা দেবে? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ জাঙ্গুক ওর হাত ধরে লাইব্রেরি থেকে বেরিয়ে সোজা হাঁটা শুরু করলো। সো মাই কিউট আর্মিস, আজকে এই পর্যন্তই। যদি স্টোরিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাই মিডল ক্লাস হাজব্যান্ডটা আমি দিব, একটু অপেক্ষা করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।